বাংলাদেশে শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে, শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর থেকে সেখানে একটা টালমাটাল পরিস্থিতি। বাংলাদেশে এই মুহূর্তে যিনি ক্ষমতায় রয়েছেন, মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে সরকার চলছে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে এই যে সরগরম পরিস্থিতি, তার আঁচ ভারতেও পড়ছে। কারণ মোহাম্মদ ইউনূস যেরকম দাভোসে কয়েকদিন আগেই বলেছিলেন না, যে ভারতের ম্যাপ আঁকা সম্ভব হবে না বাংলাদেশের ম্যাপ না এঁকে। খুব সত্যি কথা। তাই বাংলাদেশে যদি কোনো অস্থিরতা তৈরি হয়, তার প্রভাব খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষে পড়বে। কিন্তু বাংলাদেশকে এটাও ভুলে গেলে চলবে না, এই স্বাধীন বাংলাদেশ যে স্বাধীনতার স্বাদ তারা পেয়েছিল 1971-এ, সেটা এই ভারতের সাহায্যেই, ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে এবং ভারতের যে কূটনৈতিক বিচার, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার যে ভাবনা চিন্তা এবং সামগ্রিক সব কিছু নিয়ে, সব মিলিয়ে সেই সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবারে সমস্যাটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিতেও ভারতীয় সেনার ওপর বা বিএসএফের ওপর, সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর তৎকালীন বিডিআর এবং স্থানীয় মানুষের এক ভয়ঙ্কর হামলা বা আক্রমণ নেমে এসেছিল। অতর্কিতে হামলা চালানো হয়েছিল এবং সেই সময় খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেই সময়ের কথা আমি বলছি সেটা 2001 সাল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা যখন এই ইনসিডেন্টটা ঘটেছিল। যাদের ছবি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আপনারা যাদেরকে দেখছেন, সেই সময় তারা শহীদ হয়েছিলেন বিএসএফ জওয়ানরা। আমি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। যিনি এই বিষয়টা খুব ভালো করে বোঝাতে পারবেন আপনাদের, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজ বাংলায়। থ্যাংক ইউ। আমি প্রথমেই একটা বিষয়ে আসবো স্যার, একটা বিষয়, সেটা হচ্ছে এই ইতিহাসটা, 2001 সালের এই ঘটনাটা, মানে এটা সেই সময় সংবাদ মাধ্যমকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আমরা পৃথিবীর ইতিহাসে যদি বর্বরতার একটা ইতিহাস দেখি, তাহলে এটা ছিল অন্যতম একটি। কি হয়েছিল স্যার? মানে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটা খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কারণ সীমান্তে যেরকম উত্তেজনা তৈরি হয়েছে, বিজিবির তরফ থেকে হুমকি আসছে, ওখানকার স্থানীয় মানুষরা ঢুকে পড়ছে এদেশে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ইতিহাসটা জানা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2001-এর কথা যেটা বললেন আপনি, সেই সময় সীমান্তরক্ষা বাহিনীর, আমরা যেটাকে বর্ডার বিএসএফ বলি, বর্ডার সিকিউরিটি ফোর্স, তার 16 জন জওয়ান অ্যাবাউট সেই রাত্রিরে কিছু ঘটনা ঘটেছিল। আমরা সবাই জানি, এবং বিশেষ করে যারা দর্শক দেখছেন, প্রায় 70টা এনক্লেভ আছে। এনক্লেভটা কি? এনক্লেভটা হচ্ছে যেটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, বহু জায়গায় ভারতের যে লাইন, ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। তো এমন কয়েকটি গ্রাম আছে যেটা বাংলাদেশের দেখলে মনে হবে বাংলাদেশের গ্রাম, কিন্তু তার ইন্টারন্যাশনাল বর্ডারটা কিন্তু ওটা এমনভাবে লাইনটা টানা আছে, সেটা কিন্তু ভারতের জায়গা। সেই একটি জায়গায় ভারত, মেঘালয়, আসাম এবং বাংলাদেশের একটি প্রান্তে, একটি বর্ডারে একটা ছোট্ট গ্রাম আছে, যে যাদের নিয়ে আজ আমরা আলোচনা করছি। সেই গ্রামে 2001-এ, ওই গ্রামটির নাম একটু আমাদের দর্শকদের এবারে বলে দিই। সেই গ্রামটির নাম হচ্ছে গিয়ে বড়াইবাড়ি, যেটি মানে বাংলাদেশের এই মুহূর্তে এবং মানে সীমান্ত লাগোয়া একদম অসমের কাছে। তো সেইখানে এবার আপনি যে কথা দিয়ে শুরু করলেন, 1971-এ ঠিক ওই জায়গাতে মুক্তি বাহিনীর একটা বড় ফোর্সকে ভারতীয় সেনা, সামরিক বাহিনী তাদের ট্রেনিং দিত ওই জায়গাটাতে। এবং বিশেষ করে ওই জায়গাটা সবসময় ভারত এবং বাংলাদেশ মেনেই নিয়েছিল ওই জায়গাটা, ওই গ্রামটা, এটা ভারতের সংলগ্ন শুধু নয়, এটা ভারতেরই, কারণ তার ইন্টারন্যাশনাল বর্ডার ওই গ্রামের পরের থেকে হয়েছে। এটা একটা বিতর্কিত হয়েছিল এই 2001-এ, যখন এই বিএসএফ 300-350 সৈনিক এরা যখন ক্রস করেছিল,
তারপর কিছু একটা ঘটনা ওখানে ঘটেছিল, বিভিন্ন গ্রাম থেকে সাধারণ যারা বাংলাদেশি নাগরিক তাদের যা আজকে যেরমভাবে তাদের পেছন দিকে প্রভোগ করা হয়েছিল, সেদিনকেও একইভাবে প্রভোগ করা হয়েছিল এবং অস্ত্রশস্ত্র কিছুভাবে দেয়া হয়েছিল সাধারণ বাংলাদেশিদের। কে দিয়েছিল? এই বিডিআররা দিয়েছিল। তারপরে কিছু ঘটনা হয়ে যাবার পর যে আমরা যেটা জেনেছি পরে 15 থেকে 16 জন সেখানে প্রাণ হারায় এবং এটা খুবই দুঃখজনক। কিন্তু তারপরে তাদের নীরবভাবে নিথর সব আমরা সেটাভাবে অ্যাকসেপ্ট করেছিলাম। এবং দর্শকরা যারা আজকে দেখছেন এই আজ তাক বাংলায়, মনে রাখবেন যদি সেই 2001-এর এই দিনের কথা মনে থাকে সবার, তাহলে আপনারাই আমার ভাই যেটা বলে শুরু করলো, পুরো পৃথিবী বিস্মিত হয়ে গেছিল একটা বাঁশের ওপর একটি বিএসএফ সৈনিকের, ঠিক যেমন একটা শুয়োরকে মেরে ঝুলিয়ে নিয়ে যায় সেরমভাবে একটা সৈনিককে ঝুলিয়ে এই বিডিআর হ্যান্ডওভার করেছিল বিএসএফকে। এত নৃশংসভাবে তাদের খুন করা হয়েছিল। এই একইভাবে আজকে আমরা যেরকম দেখছি, তখনকার দিনেও সেই একই জামায়াত, একইভাবে সেই রাজাকারদের যে ফোর্স ছিল। আমি ঠিক এই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। যেরকম জানা যায়, মানে হিস্ট্রি পড়ে যেটা জানা যায়, সেটা হচ্ছে সেই সময় 300-350 যেরকম আপনি বললেন বিএসএফ প্যারামিলিটারি ট্রুপ তারা সেখানে ক্রস করেছিল। এবারে প্রথমত মানে অতজন, এবং জানা যায় যে সেখানে, আমার কথাটা ভুল, ওটা আমাদেরই জায়গা, এনক্লেভে গেছিল। এবং সেই জায়গায় দেখুন 300-350 জওয়ান সেখানে রয়েছেন, তার মানে তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা চাইলে অতর্কিত হামলা চালাতে পারতেন নিজেদের বাঁচাবার জন্য। ঠিক এই জায়গায় বোঝা দরকার যে ভারতীয় সেনা বা ভারতীয় সুরক্ষা বাহিনীতে যারা রয়েছেন তারা কতটা সহনশীল। গুলি চললে সেখানকার সাধারণ নাগরিক, সেটা যে দেশেরই হোক, তাদের জীবনহানি ঘটতে পারে। এই বিষয়টা মাথায় রেখেও কিন্তু দায়িত্বশীলের মতন তারা কাজ করেছিলেন। প্রশ্ন হচ্ছে যে ওই পার থেকে যে উস্কানিটা দেওয়া হয়েছিল, সেই উস্কানি কেন দেওয়া হলো? দেখুন, উস্কানিটা এই জন্য, আমি উস্কানিটা যেটা বললাম, এই উস্কানিটা একটা যেটা আজকে দেখছেন ওটা রিপিট হচ্ছে। আমরা যদি মনে করি 1971 পরে ভারতের জন্যই তো আপনি যদি শুরু করলেন, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের সামরিক বাহিনী, নেভি এয়ারফোর্সের জন্য একটা নতুন দেশের জন্ম হয়েছিল 1971-এ। ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। সেটা যদি অস্বীকার করে যারা ধরুন র্যাডিক্যাল ফোর্সেস, তারা যদি এটাকে অস্বীকার করে বারবার, তাহলে তাদের এটা ভ্রান্তি। সেটা তো আমরা ভারতবাসী কিছু করতে পারবো। আমরা একটা নতুন দেশকে জন্ম দিয়েছিলাম, যেটা ইতিহাসে সত্য কথা। এবং যারা এটাকে মানে না, যারা আজকেও মানছে না, তারা পেছন দিক দিয়ে, সামনে তো আসার সাহস নেই, তারা পেছন দিক থেকে আজকেও এই বিভ্রান্তিকালা উস্কানি দিচ্ছে, যাতে যে একটা বন্ধুত্ব, যে আমাদের একটা রিলেশনশিপ, যে কূটনৈতিক রিলেশনশিপ, সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি জানি আজ তাক বাংলায় প্রচুর বাংলাদেশ নাগরিক দেখেন, তাদের জানা উচিত আপনাদের ভারতবর্ষ সত্যি করে বন্ধু দেশ বলে মনে করে। কিন্তু আপনাদেরও মনে করতে হবে, আপনাদের যাদের স্পেশালি ইউথ, যাদের উস্কানি দিচ্ছে আজকের দিনেও, তাদের আপনারা এই সময় এসে গেছে আওয়াজ তোলার। এবং বাংলাদেশের আপনাদের সকাল থেকে সন্ধে অবধি যে ইকোনমি চলছে, তাদের 80-90% সাপোর্ট কিন্তু এই ভারতবর্ষের। একদমই। আমি ভোরবেলার থেকে যে টুথপেস্ট ইউজ করেন, অথবা বোরোলিন লাগান, অথবা যে চাল খাচ্ছেন, অথবা আলু খাচ্ছেন, অথবা পেঁয়াজ যাচ্ছে, একদমই, অথবা বিভিন্ন ওষুধ, যে আপনাদের যে স্পেশালাইজড মেডিসিন আপনাদের দেশে যেটা আপনারা ইম্পোর্ট করেন, সেটা কিন্তু ভারতবর্ষ থেকে। এমনকি মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, মডার্ন ডে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে এই কলকাতায় আসতে হয়। কলকাতা থেকে দেশের বিভিন্ন জায়গায়, চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় যেতে হয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন স্যার আপনি। বাংলাদেশের এটা বোঝার সময় হয়ে রয়েছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। আমি এবার আমাদের পরবর্তী পর্বের যে আলোচনা, সেই আলোচনায় আসব। ইতিহাসটা আপনাদের ব্যাখ্যা করলাম, এবারে আজকের দিনে দাঁড়িয়ে সিচুয়েশন কি, আসছি পরের আলোচনায়।
আমি সরাসরি এবার এই আলোচনায় আসব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় তিনি কিন্তু উত্থাপন করলেন। দেখুন, বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন, আওয়াম যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের এটা বোঝার সময় এসেছে যে ভারত তাদের বন্ধু রাষ্ট্র, ভারত তাদের সহায়তা করবে। কারণ যারা এই অনুষ্ঠান দেখছেন, বাংলাদেশি নাগরিক যারা দেখছেন, তাদের জানিয়ে রাখি, এই এত উত্তেজনা, এত প্ররোচনার মধ্যেও ভারত তাদের যে ইউনিয়ন বাজেট, কেন্দ্রীয় বাজেট দুদিন আগে গেল, সেই বাজেটে বাংলাদেশের জন্য যে অর্থ সাহায্য দিয়ে আসছিল 120 কোটি টাকার, সেই 120 কোটি টাকার অর্থ সাহায্য তারা জারি রেখেছে। বাড়ায়নি এটা ঠিক, কিন্তু সেটা বন্ধও করেনি, যেটা আমেরিকা করেছে। 90 দিনের জন্য ইউএস এড বাংলাদেশ বন্ধ করে দিয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে বুঝতে হবে যে ভারত কিন্তু আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান চায়। আপনার কাছে স্যার এবারে যে প্রশ্নটা রাখবো, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত তো, বা ভারতের যে সুরক্ষা বাহিনী, তারা তো অতীত থেকে শিক্ষা নিয়ে নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বারবার করে উস্কানি দেওয়া হচ্ছে, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে বারবার, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই 2001-এর পুনরাবৃত্তি করা কি মানে কোনোভাবে সম্ভব? না, একদমই সম্ভব নয়। খুব বালখিল্য কথা যারা বাংলাদেশ থেকে প্রত্যেক দিন বলছে কলকাতায় দুপুরবেলার মধ্যে নাকি চলে আসবে, তাদের জানা উচিত বাংলাদেশের আজকে সামরিক, তারাও আর্মি ভেটারেন, তারাও একজন আর্মি ভেটারেন। আমার মনে হয় যেহেতু আইএসআই যে ডিজি, সে এই 2 সপ্তাহ আগে বোধহয় এসছিল বাংলাদেশে ইউনিট সরকার এবং ভারত বাংলাদেশি সামরিক বাহিনীর সঙ্গে পেছনে আবার কিছু সাপোর্ট দেওয়ার জন্যে। আমার মনে হয় যে পাকিস্তান আর্মি ইজ নাথিং বাট এ ড্রাগ আর্মি, আমরা যেটা বলি, বা সামরিক, মানে কন্ট্রোলড বাই আফগানিস্তানের ড্রাগ মাফিয়ারা কন্ট্রোল করছে আজকাল পাকিস্তানের ড্রাগ। তো আমার মনে হয় বিশিষ্ট কোনো উইড অথবা ড্রাগ এই সামরিক, বাংলাদেশের সামরিক ভেটারানরা নিশ্চয়ই নিয়েছিল, অথবা আমার বলতে দ্বিধা নেই, অত মদ খেয়ে এইভাবে কথা বলেছিল যে তারা কলকাতায় এসে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজ করবেন। আমার মনে হয় তাদের মস্তিষ্কর নিশ্চিতভাবে চিকিৎসা দরকার। যদি ভারতবর্ষ অথবা বাংলা থেকে আসেন ওনারা, আমরা ফ্রিতে চিকিৎসা ওনাদের দেবো। এটা হচ্ছে এক। বাচ্চাদের মতন কথা বলা দুটো দেশের উচিত নয়, বিশেষ করে বাংলাদেশ যেভাবে প্ররোচনা দিচ্ছে, আপনি বললেন, এটাতে মানে বাচ্চা, মানে ছোট যারা আমাদের দেশে পড়ে, ধরুন ক্লাস 7-8-এ, তারাও হাসবে। যাই হোক, আমি বাংলাদেশের কথায় ফেরত যাচ্ছি। বাংলাদেশের আর্মি স্ট্রেংথ হচ্ছে নিয়ার অ্যাবাউট 1,20,000, 1,23,000। সেখানে আমাদের আজকে সামরিক বাহিনী যদি কনভেনশনাল ওয়ারফেয়ার হয়, যেটা দিয়ে আপনি শুরু করেন, আমাদের কনভেনশনাল আর্মি, উই আর দ্য থার্ড অর দ্য সেকেন্ড লার্জেস্ট আর্মি ইন দ্য হোল ওয়ার্ল্ড। মানে চায়না, আজকে ভারত, তারপর কিন্তু অ্যাজ ফার দ্য নাম্বারস আর কনসার্ন, ইউএস ইজ থার্ড। তো যদিও ইউএস এর দ্য পার্সেন্ট অফ জিডিপি ইজ নিয়ার অ্যাবাউট 3.5% জিডিপি, যেটা সামরিক বাহিনীর ওপর ইউএস খরচা করে। চায়না খরচা করে নিয়ার অ্যাবাউট 1.9, নিয়ার অ্যাবাউট 2, আমরা একটু কম করি 1.8। সেখানে বাংলাদেশ লেস দ্যান 1% অফ দ্য জিডিপি খরচা করছে সামরিক। তো মানে স্বপ্ন যদি কেউ দিনের বেলা দেখতে চায়, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, ইউনিস যিনি প্যারিস থেকে এসছেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখুক। কিন্তু ভারতের দিকে যদি চোখ তুলে দেখতে চায়, তার সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সকে আজকের দিনে চীনও 10 বার ভাবতে হবে, তার দিকে তাকিয়ে ভাবতে হবে যে কিরমভাবে একটা ফ্রন্ট খুলবে। একটা উদাহরণ হচ্ছে এই ডেমচকে, যেখানে ডিসএঙ্গেজমেন্টটা হয়ে গেল, চায়না সেনা সরিয়ে নিতে বাধ্য হলো। একদমই। তো চায়না ভারতকে স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে। সেখানে বাংলাদেশের যার 1,20,000 সামরিক বাহিনী টোটাল স্ট্রেংথ, তার মধ্যে ধরে নিন আমাদের ওদের ওয়েস্টার্ন বর্ডার আর আমাদের ইস্টার্ন বর্ডারে বাংলাদেশ কত, মানে 20,000, 30,000। আমাদের ভারতবর্ষে যেহেতু পাবলিক ডোমেন, আমার বলার কোনো নেই, আমাদের 40টা ডিভিশন আছে, 40 ডিভিশন, আর আমাদের 14টা কোর আছে, 4-5টা কোর, আমাদের 4 to 5 কোর ইন দ্য ইস্টার্ন সেক্টর। বাংলাদেশের দিকে যদি একবার চেয়ে দেখে, তা মানে কনভেনশনাল ওয়ার যারা দেখছেন ইজ নেক্সট টু ইম্পসিবল।
ইম্পসিবল। কি করবে ওই যারা পাড়ার মস্তান যারা করে, রাত্রির বেলা অন্ধকারে একটা পেটো মেরে দিল, দিয়ে আবার পালিয়ে গেল। তো বাংলাদেশের যারা সামরিক বাহিনীর আমি নিচু করতে চাই না, তবে যারা জামায়াতের লোক, যারা এবিটির লোক, আনসারুল্লাহ বাংলা টিম এবং বিভিন্ন ছোট ছোট যারা এই র্যাডিক্যাল ফোর্সেস আইএসআইয়ের মদতে যারা এই রাত্রিরে পেটো মারার স্বপ্ন দেখছেন, দেখবেন না। বন্ধুত্ব বজায় রাখুন, আর বন্ধুত্ব বজায় না রাখলে প্রবলেমটা আপনার হবে, ভারতবর্ষের প্রবলেম নয়। না দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, সেটা হচ্ছে গিয়ে ভারতের সামরিক যে সক্ষমতা সেটা বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। বলতে খুব ইচ্ছা করছে, কারণ আমার এই বাংলাতেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটি, এই বায়ুসেনা ঘাঁটি থেকে যদি এয়ার স্ট্রাইক করতে হয়, খুব টেকনিক্যাল একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করছি, যদি এই বায়ুসেনা ঘাঁটি থেকে এয়ার স্ট্রাইক করে আবার বাংলায় ফিরে আসতে হয়, মোটামুটি কতক্ষণ লাগবে? খুব বেশি হলে 9 মিনিট, 9.5 মিনিট, 10 মিনিট, বা 10 মিনিট মানে হাসিমারা ফেরত আসবে। আর শুধু হাসিমারা না, ওখানে আমাদের আসামে আছে, মেঘালয়ে আছে। সো মানে এই দুঃসাহস বাংলাদেশ না দেখায়। যারা রিটায়ার্ড আর্মির বাংলাদেশে, তারা এই বালখিল্য কথা মাইকে বলে কিছু হাততালি পান, নিশ্চিতভাবে করুন, ভালো লাগবে। এবং যে র্যাডিক্যাল ফোর্সেসদের জন্য বলছেন, এবং যে ইউথ, যারা মিসগাইডেড ইউথ অফ বাংলাদেশ, যাদের চাকরি নেই, যারা আনএমপ্লয়েড, যারা সকাল থেকে কিছু করার নেই, তাদের হাততালি পাওয়ার জন্য নিশ্চয়ইভাবে এই উত্তেজনা বাড়িয়ে রাখুন। কিন্তু এই উত্তেজনা বাড়ালে বাংলাদেশের ক্ষতি হবে। আমি বারবার বলছি, এই 5 তারিখে যে ইউনিস সরকার এসছিল, 5ই অগস্ট যে তক্তা পলট হয়েছিল, সেটা কি ভারত বিদ্বেষী বাড়াবার জন্য করেছিল, না বাংলাদেশকে আরো শক্তিশালী জন্য করেছিল? এই হাসিনা সরকারকে চেঞ্জ করে আজকে বাংলাদেশের কি অবস্থা হলো, বাংলাদেশের 10 লক্ষ মানুষের ভাবা উচিত এবং বাংলাদেশের দেখা উচিত যে এই ইউনিট সরকার যদি থাকে, তাহলে বাংলাদেশের লাভ হবে, না এই সরকারকে, যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটাকে সরিয়ে দিয়ে ইলেকশন করুক এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তাদের নিয়ে আসুক, এবং মানুষের যে সরকার তাকে নিয়ে এসে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলুক। না, এবারে এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করার জন্য কি দরকার? ইলেকশন দরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে গিয়ে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, তারেক জিয়া, তিনি লন্ডনে থাকেন। লন্ডন থেকে 2 দিন আগেই বাংলাদেশে বিএনপির একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। তো লন্ডন থেকেই তিনি তার বক্তব্য রাখছিলেন। তিনি বারবার করে বলছিলেন যে আমরা নির্বাচন চাই। এবারে এই তারেক জিয়াই তো যখন ইউনূস ক্ষমতায় আসলেন, মানে অন্তর্বর্তী উপদেষ্টা হলেন, প্রধান হলেন, তখন সাপোর্ট করেছিলেন। একদম। এখন তিনি পুরোপুরি ঘুরে গিয়েছেন, এখন বলছেন যে আমরা ইলেকশন চাই, এবং ইউনূস যেটা চাইছেন, ইলেকশনকে কত পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদম আপনি ঠিক বলেছেন। জিনিসটা আমি অন্য দিক দিয়ে দেখছি। ইউনিস এখন ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছেন। বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। ইউনিস মানে আক্ষরিক অর্থে আমি যদি এটা বলি, তাহলে শেখ হাসিনা এখনো প্রাইম মিনিস্টার। শেখ হাসিনার যে রেজিগনেশন লেটার আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই অবস্থাতে ইউনিস গভর্নমেন্ট, আমরা যে বারবার প্রত্যেক দিন বলছি, ইউনিস গভর্নমেন্ট ইজ নাথিং বাট এ পাপেট। একে কেউ একটা দড়ি দিয়ে কোথাও না কোথাও, আমি চ্যানেলের সামনে অথবা ক্যামেরার সামনে বলতে চাই না, নাড়াচ্ছে। কারণ আমাদের জানতে হবে, বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক এরিয়া, অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি, জিওপলিটিক্যালি বাংলাদেশ একটা ভীষণ ইম্পর্টেন্ট পজিশন বসে আছে। বাংলাদেশের নিচে আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে অনেক আলোচনা করেছি, এবং কেন সেন্ট মার্টিন আইল্যান্ডে কি হতে ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইছিল আমরা জানি, চায়না কি চাইছিল আমরা জানি। এবং চায়না কেন চাইছিল, কারণ বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলের ঠিক নিচে মালাক্কা স্ট্রেট যাচ্ছে, এবং চায়নার 80% ট্রেড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড গোজ থ্রু দ্যাট মালাক্কা স্ট্রেট। ওই মালাক্কা স্ট্রেটের ওপর দিয়েই জাহাজে ওদের যে মানে রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট, এটা পুরোটাই মালাক্কা স্ট্রেটের ওপর দিয়ে হয়। সো বাংলাদেশ জিওপলিটিক্যালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে এই ইউনিস গভর্নমেন্টে আমি বললাম, চায়নার একটা ইন্টারেস্ট আছে, ইউনাইটেড স্টেটস একটা ইন্টারেস্ট আছে, এবং সবচেয়ে বড় যার ইন্টারেস্ট, যে ওয়েস্টার্ন বর্ডারে প্রায় তাকে শুয়ে দেওয়া
হয়েছে পাকিস্তান তার জন্য সবচেয়ে ভালো টাইম যে আইএসআই ইমিডিয়েটলি এসে এই বাংলাদেশের থ্রু দিয়ে ইউনিস গভর্নমেন্টের থ্রু দিয়ে তাদের বিভিন্ন এই জামায়াতের ছোট ছোট সংগঠন টেররিজম সংগঠন এবিটির মাধ্যম দিয়ে ভারতকে মানে হোয়াট ওয়াজ দ্য ডক্টরিং ওয়াজ যে ভারতকে ডিস্টার্ব করো গ্রিড থ্রু 1000 কাটস। এটা হচ্ছে ডক্টরিন। ডাইরেক্ট কনভেনশনাল ওয়ারফেয়ার করবো না। তাহলে কি করব? ছোট ছোট ওই আমি বললাম একটা জায়গায় পেটো মারবো, একটা জায়গায় আইএসআই ব্লাস্ট করব, একটা আইডি ব্লাস্ট করব, যেখান থেকে অনেক জায়গায় আমাদের ক্রস করতে আমাদের ইজি হবে, বিকজ ইন্টারন্যাশনাল বর্ডারে এখনো প্রায় অ্যাবাউট 10 to 15% আমাদের ফেন্সিং নেই, এবং ফেন্সিং থাকলেও ক্রস করা যায়, মানে দেয়ার আর ফিজিবিলিটি অফ ক্রসিং। শুধু বিএসএফ কে দোষ দিয়ে লাভ নেই, মানে যদি কোনো শত্রু দেশ বন্ধুত্ব ছাড়িয়ে শত্রুর বিভিন্ন ভাবে সেটা ক্রস করা যায়, সে যদি করে থাকে এই দুঃসাহস দেখিয়ে থাকে, তাহলে তার একটা টু এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা বাংলাদেশ এবং ইউনিস গভর্নমেন্টকে মনে রাখতে হবে। হ্যাঁ, দেখুন, একটা আপনি যে এই যে অনুপ্রবেশের কথাটা বললেন, এই ইনফিলট্রেশন তো হচ্ছে, সেটা একটা দিক। সেখানে বিএসএফ এরও কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেটা একটা দিক। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সময় এরকমও দেখা যায় যে অনুপ্রবেশের পর বাংলাদেশি নাগরিকরা এখানে ভোটার কার্ড বানিয়ে ফেলছেন, আধার কার্ড বানিয়ে ফেলছেন। এখানে সম্প্রতি এই একদিন আগেই শালিমার স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প, সেখান থেকে 4 রোহিঙ্গা তারা ভারতে ঢুকে পড়েছে, হিন্দিতে কথা বলছে, তাদের গন্তব্য ছিল হায়দ্রাবাদ। তো এই ধরনের ঘটনা ঘটছে। এই ভেতর থেকেও কিন্তু এই বিষয়গুলো ভীষণ রকমভাবে অ্যাড্রেস করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়টা দেখছে, বিভিন্ন রাজ্যের পুলিশেরও আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে এই মুহূর্তে সেই অবকাশ তৈরি হয়েছে। কিন্তু আমি এই যে আপনি যখন সেনার কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ, আমাদের যিনি সেনাপ্রধান রয়েছেন, 2 সেনাপ্রধানের কথার মধ্যে কত ফারাক এটাই বোঝা যায়। সেটা হচ্ছে কি, আমাদের সেনাপ্রধান গত মাসেই তিনি প্রেস মিট করেছিলেন, সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একজন অ্যালাই এবং ফ্রেন্ডলি কান্ট্রি। তিনি বলছেন যে বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট আসার পর বাইল্যাটারাল যে টক্সগুলো রয়েছে সেগুলো আবার স্টার্ট হবে, রেজিউম করা যেতে পারে। কারণ ইউনুসের যে গভর্নমেন্ট, সেটা তো একটা অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সঙ্গে কি কথা বলবো, লাভ নেই। কিন্তু অপরদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, জেনারেল ওয়াকুরুজ্জামান, তিনি শোনা যাচ্ছে তিনি এমন কিছু করতে চাইছেন যেটা বাংলাদেশ সেনার একটা বড় অংশ তারাও মেনে নিতে পারছে না। জামাতে ইসলামীর সম্পূর্ণ মদতে, মানে জামাতে ইসলামী, মানে বলা যেতে পারে জামাতে ইসলামাইজেশন করতে চাইছেন তিনি বাংলাদেশ সেনায়। মানে এই দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে দেখেন আপনি? দেখুন, প্রথম কথা আমি বললাম, আপনি যেমন আমাদের আর্মি চিফের কথা বললেন, আপনি আমাদের প্রধানমন্ত্রীর কথা বলুন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলুন, 5ই অগস্টের পর আজ অবধি, অথবা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাদের জয়শঙ্করজির কথা বলুন, আজ অবধি বাংলাদেশের বিরুদ্ধে তাদের মুখ থেকে কিন্তু আমরা একটা শব্দ শুনিনি। ইনফ্যাক্ট এখনো যত সাপোর্ট দরকার বাংলাদেশের, সেটা এখনো ভারতবর্ষ করে যাচ্ছে। এটাও আমাদের জানতে হবে, বাংলাদেশের অধিকতম যারা নাগরিক তারা কিন্তু ভারতের পক্ষে, এবং বাংলাদেশের সামরিক বাহিনী, অধিকতম সামরিক বাহিনী, যেটা আপনি ঠিকভাবে তুলে ধরলেন, এটা ভারতের পক্ষে। একটা স্মল পার্সেন্টেজ যারা র্যাডিক্যাল ফোর্সেস, বোথ উইদিন দ্য ফোর্সেস, বাংলাদেশে ফোর্সের মধ্যে, আর্মির মধ্যে, এবং তার সাথে জামাতে ইসলাম এবং বিভিন্ন যে ছোট ছোট অর্গানাইজেশন, মিলিটেন্ট অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন, তারা কিন্তু র্যাডিক্যাল হিসেবে, এটা হচ্ছে ওদের সুবর্ণ সুযোগ। হাসিনা যতদিন ছিলেন, হাসিনা সরকার যতক্ষণ ছিলেন বিগত 10 বছরে, কোনো ঘটনা কিন্তু আমরা এরমভাবে শুনিনি। এইটা যেই হাসিনা সরকার 5ই অগস্টের তক্তা বলা হচ্ছে, তারপর থেকে ভারত বিদ্বেষী জিনিসটা শুরু হয়েছে, স্পেসিফিক ভারত বিদ্বেষী। তাহলে আমাদের মনে করে রাখতে হবে, এই সরকার যে চেঞ্জ করা, কোথাও না কোথা থেকে যারা চেঞ্জ করিয়েছে, তাদের একটা ভারতের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে ফন্দি আঁটছে, এবং এই ফন্দি
কাটার জন্য আমরা দেখলাম যে কিছুদিন আগে আইএসআই ডিজি এলেন, হ্যাঁ। আইএসআই ডিজি এসে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরলেন, বিভিন্ন প্ল্যানিং করলেন, কিরকম ভাবে ওদের সরকারিভাবে বলা হচ্ছিল তারা নাকি শপিং তারা করতে দেয়। এসেছে। এবং আমরা প্রত্যেকে জানি তারা দুবাই থেকে সন্ধ্যে 5টার সময় বাংলাদেশে ঢাকায় ল্যান্ড করেছেন। তারা ওইখানে একটি 5 তারা হোটেল, নামটা আমার বলতে আপত্তি নেই, ব্লু রেডিসনের 17 তলায় কোন রুম আছে সেটাও আমি বলে দেবো, সেই রুমে ওনারা ছিলেন। ওনারা 4 জন এসেছিলেন এবং ওনারা বাংলাদেশ আর্মির যে যারা 52 বছর বাংলাদেশ আর্মি এবং পাকিস্তান আর্মির কোনো আদান প্রদান ট্রেনিং হয়নি, তারা আবার ট্রেনিং শুরু করার একটা পর্যায়ে চুক্তি করলো যে এই ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশ আর্মির ট্রেনিং দেবে। শুধু তো ট্রেনিং না, তার সঙ্গে আইএস এর বিভিন্ন অ্যাক্টিভিটি বাংলাদেশের জমিতে শুরু হবে। চট্টগ্রামে যত রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদের আর্মস, অ্যামিনেশন এবং আদার ট্রাইবাল রিসোর্সেস, বিভিন্ন রিসোর্সেস তাদের ইউজ করবে ভারতে ঢোকাবার জন্য। এবং একটি ফোর্স যাবে নর্থ ইস্টের দিকে। 7 সিস্টার্সে আমরা জানি আজকে মিজোরাম, মণিপুর অথবা মেঘালয় একটা প্রবলেম ক্রিয়েট করার ট্রাই করছে, বিশেষ করে মণিপুরে, যেহেতু সেখানে আবার আমাদের বার্মার সঙ্গে, মায়ানমারের সঙ্গে একটা কমন বর্ডার আছে, ওইখানে আরাকান আর্মি আর রোহিঙ্গার একটা প্রবলেম আছে। তো এই বিভিন্ন দিকে এই পুরো জিওপলিটিক্যাল সিস্টেমটাকে শান্ত হতে না দিতে, এতে কার কার লাভ হচ্ছে এটা আমাদের দেখতে হবে। কে আর্মস বিক্রি করতে পারছে, কাদের এই জিওপলিটিক্যালে ভারত যদি অশান্ত হয়, 7 সিস্টার অশান্ত হয়, তাহলে কাদের সুবিধে হচ্ছে, চায়না এর মধ্যে কি লাভ হচ্ছে। আমি খুব কুইক একটা বিষয়, আপনি যেহেতু 7 সিস্টার্স এর কথা তুললেন এবং এটা ভারতের জন্য, ভারতের সার্বভৌমত্বের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে বাংলাদেশের তরফ থেকে বহু এরকম মৌলানারা রয়েছেন এবং অনেক ভেটারেন, আর্মি ভেটারেনরা রয়েছে, তারা সব এক সুরে কথা বলছেন। ঠিক যেরকম পাকিস্তানি জিহাদি গোষ্ঠীর নেতারা বা মাথারা বলেন যে এই 7 সিস্টার্সকে তারা আলাদা করে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 7 সিস্টার্স তো প্রচন্ডই সেন্সিটিভ একটা জায়গা। এটা মানে এটা কতটা বড় যে এরা আমি বললাম ঠিক আগে দর্শকদের জন্য, এরা বারবার ওই চিকেন নেক বলে, চিকেন নেকটা শুনতে খুব ভালো লাগে, চিকেন নেকটা শুনতে ভালো লাগে। একটা 21 কিলোমিটার জায়গা বাংলাদেশকে মনে রাখতে হবে, পাকিস্তানকে মনে রাখতে হবে, যেটা আমার সবচেয়ে বেশি সেন্সিটিভ। ভারতবর্ষে যদি সবচেয়ে বেশি সেন্সিটিভ আমার ওই 21 কিলোমিটার হয়, আজকে যা ভারতবর্ষ স্ট্রেংথ, সামরিক বাহিনীর স্ট্রেংথ, তাহলে আমার ধরুন আপনার সবচেয়ে যেটা সেন্সিটিভ এরিয়া, অসেন্সিটিভ জায়গা, আপনার সেটা বাড়ি বলুন, আপনার শরীর বলুন, আপনি সেটাকে সবচেয়ে বেশি গার্ড করে রাখবো। তো বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা যে কোনো দেশ যদি ভাবে যে চিকেন নেক 21 কিলোমিটারকে তারা আঘাত করবে, তাহলে ভারতবর্ষ কি বসে সেই জিনিসটা দেখবে? ভারতবর্ষ কি জানে না চিকেন নেক এর সেন্সিটিভনেস? তার যে হতে পারে, মানে এটা তো রাতবিহীন হলেই যে চিকেন নেক অ্যাটাক হবে এত সস্তা তো জিনিসটা নয়। বলতে খুব ভালো লাগে, আমি যেটা বললাম যে সস্তা গাঁজা অথবা সস্তা মদ খেয়ে জামায়াতে ইসলামের মুসলমানরা এই কথাগুলো বলতে পারে, কিন্তু ভারতবর্ষে ভারতীয় নাগরিক যারা এবং যারা রেসপন্সিবল সিটিজেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা কোনোদিন এই মানে অদ্ভুত কথাগুলো বলবে না। আজকে আমাদের 6.41 লাখ ক্রোড় হচ্ছে ডিফেন্স বাজেট, এই দুদিন আগে হলো 6.41 লাখ ক্রোড়। ইট ইজ ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট বাজেট, ডিফেন্স বাজেট ইন দ্য হোল ওয়ার্ল্ড। যদি 6.80 লাখ ক্রোড় ইজ আর ডিফেন্স বাজেট ফর দিস ইয়ার। তো যারা আমাদের ভারতবর্ষ ডিফেন্সকে কি ইম্পর্টেন্স দেয়, অথবা যে তার সার্বভৌমত্বর ওপর কি ইম্পর্টেন্স দেয়, সেটা যদি বাংলাদেশ এখনো বুঝতে না পারে, বিশেষ করে ইউনিট গভর্নমেন্ট, তাহলে তাকে আরো 2-3 বার চিন্তা করতে হবে। একদমই, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের শোয়ে আসার জন্য এবং এত সুন্দর একটা ব্রিফ দেওয়ার জন্য। একবার বুঝে নিন যে আমার দেশের যারা সেনা কর্তারা রয়েছেন, শুধু বর্তমানে যারা কাজ করছেন তারা নন, দীপ্তাংশু বাবুর মতন যারা ভেটারেন কথাবার্তাতেও, তাদের যুক্তিতেও এমন মাধুর্য রয়েছে, এমন বিশ্লেষণ রয়েছে, সেটা বুঝে নেওয়া ভালো। এবং বুঝে ভালো করে যারা বাংলাদেশি নাগরিক এই অনুষ্ঠান দেখছেন, তারাও বুঝে যান যে ভারত আপনাদের বন্ধু হতে চায়, আপনাদের শত্রু হতে চায় না। যদি আপনারা শত্রুতা করেন, বিপরীতমুখী হাওয়া আপনাদের দিকেই বইবে।
আপনারা কি মনে করেন জানাতে থাকুন অবশ্যই, এবং ভারতবাসী হিসেবে গর্ব করুন ভারতীয় সেনা জওয়ানদের ওপর, ভারতীয় সুরক্ষা বাহিনীর ওপর এবং ভারতের যে কূটনীতি সেই কূটনীতির ওপর। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।